বড় ভাইয়ের হলুদ সন্ধ্যা উপলক্ষে এক হাতে হলুদের বাটি নিয়ে ছাদের দিকে এগোতে কারো বিশালাকার দেহের সঙ্গে ধাক্কা খাওয়ার মতো অপ্রীতিকর অবস্থায় পড়তেই দুকদম পিছিয়ে যায় প্রাচী। সাথে নিকোটিনের তীব্র গন্ধ নাকে এসে পৌঁছাতেই নাক মুখ কুঁচকে নেয় সে। এক প্রকার রাগ আর বিরক্তি নিয়ে মাথা তুলে তাকাতেই মুখশ্রী থেকে সব বিরক্তি আর রাগ উধাও হয়ে যায় প্রাচীর। বরং রাগের পরিবর্তে ভয়ের ছাপে স্পষ্ট ফুটে ওঠে তার চেহারায়। সামনে থাকা ব্যক্তিটির গম্ভীর চেহারা দেখে আপনা আপনি তার কপালে ভয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের বিন্দু জমা হয়েছে। গভীর নীল চোখ জোড়ার চাহনি ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যক্তিটি আর কেউই নয় বরং বড় ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ওরফে জুনাইদ আহরম সমুদ্র। বেস্ট ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে কিছুদিন আগে ইউকে থেকে বিডিতে ব্যাক করেছে সমুদ্র। আর সেটাই যেন প্রাচীর জীবনের সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রের দিকে চোখ যেতেই আটকে ওঠে প্রাচী। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট রাগের আভা। সেটা দেখে অস্ফুট স্বরে প্রাচী কোনো মতে বলে ওঠে, আরে সমুদ্র ভাইয়া, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন ভাইয়ার সাথে থাকার কথা। আর আপনার হাতে সিগারেট কেন? প্রাচীর বলা কথা কর্ণক ঘুরে পৌঁছাতেই হাতে থাকা সিগারেটের দিকে এক পলক তাকিয়ে সেটা পাশে ছুঁড়ে ফেলে দেয় সমুদ্র। অতপর প্রাচীর দিকে ধীর পায়ে এগোতে নিলেই হালকা নড়ে চড়ে দাঁড়ায় প্রাচী। সমুদ্রের ভাবমূর্তি বুঝতে পেরে পেছনে পা বাড়াবে তার পূর্বেই সমুদ্রের পুরুষালী হাত তার বাহুদয় চেপে ধরে দেয়ালের সাথে। এতে করে প্রাচীর যেন চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। হাতে থাকা হলুদের বাটিটাও একটুর জন্য নিচে পড়ে যায়নি। তাছাড়া পুরুষালী হাত তার বাহু আঁকড়ে ধরায় ব্যথায় চোখ মুখ খিচে নেয় সে। কি 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 করছেন কি আপনি সমুদ্র ভাইয়া? এভাবে আমাকে আটকে রেখেছেন কেন? আমাকে যেতে দিন, ভাইয়ার হলুদ সন্ধ্যায় দেরি হয়ে যাচ্ছে। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে প্রাচী, কিন্তু তাতে যেন কোনো প্রতিক্রিয়া নেই সমুদ্রের মাঝে। খুব সাহস বেড়ে গিয়েছে তাই না? আকাশ নামের ছেলেটার সাথে এত কিসের হাসাহাসি? খুব ভালো লাগে তাই না ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে? ফার্দার তোমার আশেপাশে আকাশকে দেখতে পেলে কি অবস্থা হবে সেটার জন্য মোটেও প্রস্তুত থাকবে না। সো বি কেয়ারফুল। চাপা কণ্ঠস্বরে বলে ওঠে সমুদ্র। রাগ মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে প্রাচীর বাহু ছেড়ে দেয় সে। অতপর হাঁটা শুরু করে উপরের দিকে। এদিকে প্রাচী ড্যাব ড্যাব করে এতক্ষণ ধরে সমুদ্রের কথা শুনে যাচ্ছিল। সবটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশ তো তার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সাথে একটু হেসে কথা বলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? তার কোনো আগাগোড়া খুঁজে পায় না সে। ইয়াল্লা, এই লোকটার সমস্যা কি কে জানে? যেদিন থেকে এ বাড়িতে এসেছে সেই দিন থেকেই আমার জীবন তামাতামা হয়ে গিয়েছে। ভাই ওর বেস্ট ফ্রেন্ড বলে কিছু বলতেও পারি না। আর কি বা বলবো, ওরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে শুধু আমি কেন, যে কেউই ভয় পেয়ে যাবে। আর অন্য ছেলেদের সম্পর্কে এত কথা বলে নিজেই হুটহাট এমন উদ্ভট আচরণ করে কেন? এই লোকটাকে বোঝা আর দিনের আকাশে তারা দেখা একই কথা। দেখ, ভালো লাগে না। বিরক্তকর গলায় বলে ওঠে প্রাচী। সমুদ্র নামের লোকটা বরাবরের মতোই তার অপছন্দের তালিকায়। 4 বছর পর আবারও এই লোকটার সম্মুখীন হতে হবে ভাবেনি সে। প্রাচী পুরো নাম মেহেরিশ আয়াত প্রাচী। আনোয়ার হোসেন ও জেবা বেগমের আদরের রাজকন্যা এবং বড় ভাই ইশরাকের আদরের ছোট বোন। দেখতে প্রায় একটা মাঝারি গড়নের পুতুলের ন্যায়। চোখগুলো বড় বড় বেশ এবং ঘন পাপড়ি যুক্ত। নাকটাও বেশ সরু ও লম্বা। অনার্সের অধ্যয়নরত 2য় বর্ষের ছাত্রী প্রাচী। অন্যদিকে সমুদ্র, পুরো নাম জুনাইদ আরহাম সমুদ্র, 5 ফুট 10 ইঞ্চির অধিকারী একজন সুদর্শন যুবক। মুখে হালকা চাপদারি, নীল চোখ জোড়া তার নামের মতোই এক সমুদ্র পরিমাণ গভীর। মুখের মধ্যে হাসির রেখা নেই বলেই চলে। বাবা সাদাত চৌধুরী এবং মা কোহিনুর চৌধুরীর একমাত্র সন্তান। মাস্টার্স কমপ্লিট শেষে আপাতত কিছুদিনের বিরতিতে আছে সে। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানের জন্য বাড়ির মেহমান সহ সবাই আগে থেকেই ছাদে উপস্থিত রয়েছে। পুরো ছাদ ছোট ছোট রং বেরঙের মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে, যা রাতের অন্ধকারে আরো বেশি ফুটে উঠেছে। হলুদের বাটি নিয়ে ছাদে উপস্থিত হতেই জেবা বেগম দ্রুত পায়ে এগিয়ে এলেন প্রাচীর দিকে।
কি ব্যাপার, এত সময় লাগে এই হলুদের বাটি আনতে? সে কখন থেকে সবে অপেক্ষা করছে, তুই পারিসও বটে। বলেই প্রাচীর হাত থেকে হলুদের বাটিটা নিয়ে নিলেন জেবা বেগম। হ্যাঁ, আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? সব দোষ তো ওই বজ্জাত লোকটার। কেউ তো তার দোষ দেখবে না, সব দোষ আমার ঘাড়েই চাপাবে। আমারও সময় আসবে একদিন, সেদিন আমিও গুনে গুনে প্রতিশোধ নিব। বেটা বদলোক। ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত করে মনে মনে ভিড় করে বলতে থাকে প্রাচী। হলুদ আর জলপাই রঙের মিশ্রণের লেহেঙ্গা গলায়, কানে কাঁচা রজনীগন্ধা আর গোলাপ ফুলের অর্নামেন্টস, মুখে হালকা মেকআপের আবরণ, সব মিলিয়ে যেন জলজন্ত পুতুলের মতো লাগছে প্রাচীকে। ছাদের স্টেজের এক কর্নারে দাঁড়িয়ে চুপচাপ মায়ের সাথেই টুকটাক কাজ করছে সে। মেহেরি, সেখানে আয় তো। ওখানে দাঁড়িয়ে কী করছিস? যা নিস্তরা সর্বস্টেটা নিয়ে আয়। ইশরাক, সমুদ্র, আকাশ ওপাশ যাচ্ছে। ছেলেগুলো আর কতক্ষণ এভাবে বসে থাকবে? কি বলিস জেবা? ফাতেমা ইয়াসমিন ওরফে প্রাচীর দাদির কথা শুনেই থমকে দাঁড়ায় প্রাচী। সমুদ্রের কথা শুনে মুহূর্তে মুখটা চুপসে গিয়েছে। হ্যাঁ, ঠিকই বলছে তোর দাদি। যা, শরবতের ট্রে নিয়ে দ্রুত ওইখানে দিয়ে আয়। বাকি কাজগুলো আমি গুছিয়ে নিতে পারবো। কিন্তু মা, আমি কেন? আর কিছু বলার পূর্বেই প্রাচীকে থামিয়ে দিলেন জেবা বেগম। কিন্তু আবার কি, যা বলছি তাই কর। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। মায়ের কথার অজ্ঞতা মুখ ফুলিয়ে নিল প্রাচী। কি আর করার, বাধ্যতামূলক নিচে পা বাড়ালো সে। কিচেনে গিয়ে ট্রের উপর শরবতের গ্লাসগুলো সাজিয়ে হাতে নিতেই কর্নারে থাকা একটা বাক্সের উপর নজর পড়ে প্রাচীর। সাথে সাথে মনে দুষ্ট বুদ্ধি আটে সে। সবসময় আমাকে ধমকানো, আমাকে নিয়ে বাড়াবাড়ি করা, তাই না মিস্টার সমুদ্র? এবার বুঝবে এই প্রাচী কি জিনিস। ছাদের পশ্চিম পাশে বাড়ির সব ছেলেরা একসাথে জড়ো হয়ে বসে আছে। তাদের খোশ গল্পের মাঝেই ট্রে হাতে নিয়ে হাজির হয় প্রাচী। আরে প্রাচী, তুই তুই এখানে কি করছিস? ভ্রুকুচকে বলে ওঠে ইশরাক। তেমন কিছু না ভাইও, এই যে শরবতগুলো মা পাঠিয়েছে সেগুলোই দিতে আসলাম। বলে একে একে সবার দিকে গ্লাস এগিয়ে দিতে থাকে। সর্বশেষ দুটো গ্লাস বাকি, একটা আকাশ আর অন্য আরেকটা সমুদ্রের। সমুদ্রের দিকে গ্লাস এগিয়ে দিবে এমন সময় পেছন থেকে হুট করে আকাশ এগিয়ে এসেই ট্রে থেকে গ্লাস উঠিয়ে নেয়। আরে আকাশ, কি করছিস তুই? ওটা তো। বলেই গ্লাস নিয়ে বসে পড়ে আকাশ। অন্যদিকে প্রাচী অসহায় দৃষ্টিতে ট্রেটার দিকে তাকিয়ে বাকি থাকা গ্লাসটা সমুদ্রের দিকে এগিয়ে দেয়। সমুদ্র আর চোখে একবার আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে শরবতের গ্লাস নিয়ে নেয়। এদিকে প্রাচী মনে মনে দোয়া দুরুদ পড়ে যাচ্ছে, এই বুঝি আকাশের কারণে তার সব প্ল্যান ভেস্তে যাবে। আর ভাবনার মাঝে আকাশ গ্লাসে চুমুক দেওয়ার পরক্ষণেই বিষম খেয়ে বসে। ঝালে চোখ নাক লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। আকাশের এমন করুণ অবস্থা দেখে আশেপাশে সবাই আকাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই ফাঁকে প্রাচী আস্তে করে কেটে পড়ে সে জায়গা থেকে। বাড়ির আত্মীয় স্বজন সহ বাকি সকল মেহমান ইশরাকের হলুদ সন্ধ্যা নিয়ে ব্যস্ত। একে একে সবাই ইশরাকের গালে হলুদ, হাতে হলুদ লাগানো শেষ করে। এক পর্যায়ে প্রাচী হলুদ হাতে নিয়ে ইশরাকের দিকে এগোতে নিলে তার পাশ কাটিয়ে সমুদ্র গিয়ে ইশরাকের গালে হলুদ ছুঁয়ে দেয়। সমুদ্রের এহেন কাণ্ডে প্রাচীর রাগে শরীর রিরি করছে। সব জায়গায় কাবাবে হাড্ডির মতো আমার কাছে বাধা না দিলে হয় না। কবে যে মুক্তি পাবো এই লোকটার কাছ থেকে কে জানে। রাগে কটমট করে বিড় করে প্রাচী। সমুদ্র চলে যেতেই প্রাচী গিয়ে সযত্নে ভাইয়ের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। তবে পর মুহূর্তে ইশরাকও পাশের বাটি থেকে অনেকখানি হলুদ নিয়ে এবড়ো থেবড়োভাবেই প্রাচীর গাড়ে লাগিয়ে দেয়। এতেই শুরু হয়ে যায় ভাই বোনের খুনসুটি। ইশরাকের হঠাৎ আক্রমণে কাদো কাদো চেহারায় মা জেবা বেগমের দিকে তাকায় প্রাচী। এতে জেবা বেগম সহ উপস্থিত সবাই ফিক করে হেসে ওঠে। বেশ খানিকক্ষণ ঘষা মাজা করেই মুখে লেগে থাকা হলুদের প্রলেপ সরিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে প্রাচী। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নেয় সে। ঘড়ির দিকে চোখ যেতেই খেয়াল করে অনেকটাই রাত হয়ে এসেছে। ঘুমে চোখে ঘুম ঘুম ভাব এসে জড়ো হয়েছে। রুমে দরজা লাগিয়ে দিতে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতে মিনিট 5 ভেতরে অতল ঘুমের ঘোরে হারিয়ে যায় প্রাচী। রাতের নিস্তব্ধ প্রহর, গভীর ঘুমের মাঝেই গালে গলায় শীতল কোনো কিছুর স্পর্শ পেতেই শিউরে ওঠে প্রাচী।
প্রচণ্ড ঘুম কাতুরে হওয়া সত্ত্বেও যেন মস্তিষ্ক সেই স্পর্শ সম্পর্কে তাকে জানা দিচ্ছে। স্পর্শ ধীরে ধীরে গভীর হতেই আপনা আপনি চোখ খুলে যায় তার। ধরফর করে উঠে বসে সে। পাশে থাকা ল্যাম্প বাতির আলোয় চোখ বুলিয়ে নেয় চারপাশে। না, কোথাও কেউ নেই। খাট থেকে ধীর পায়ে নেমে রুমের লাইট অন করে নেয় প্রাচী। অতঃপর আয়নায় নিজের দিকে নজর পড়তেই আটকে ওঠে সে। বিস্ময় চোখ দুটো ছানা ভরা হয়ে আসে প্রাচীর। গালে স্পষ্ট হলুদের প্রলেপ লাগানো, গলায়ও বেশ খানিকটা লেগে রয়েছে। আয়নায় নিজের গালের দিকে চোখ যেতেই আটকে ওঠে প্রাচী। এগুলো কোত্থেকে আসলো? আমি তো একটু আগেই ফ্রেশ হয়ে আসলাম। কই, তখন তো ছিল না এগুলো। ভীত সন্ত্রস্ত হয়ে গালে হাত বুলিয়ে নেয় প্রাচী। হলুদের কারণে ঘুমের ঘোরে থাকা সত্ত্বেও বেশ ঠান্ডা লাগছিল। আয়না থেকে চোখ সরিয়ে পুরো রুম তন্ন তন্ন ঘুরে খুঁজেও কাউকে খুঁজে পেল না সে। দরজা, ব্যালকনি সবই তো বন্ধ, তাহলে রুমে কেউ আসবে কি করে? আর মাঝ রাতে কেই বা এমন উদ্ভট কাজ করতে পারে? হিসেব মিলাতে ব্যস্ত হয়ে পড়ে প্রাচী। কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে ব্যালকনি দরজা খুলতেই রাতের এক দমকা শীতল বাতাস তাকে ছুঁয়ে দিয়ে যায়। ব্যালকনিতে অ্যাডজাস্ট করা লাইটটা সন্তর্পণে অন করে নেয় সে। বাড়ির সবাই বেশ ব্যস্ত থাকায় এত রাতে কারো জেগে থাকার কোনো সুযোগ নেই। ব্যালকনি থেকেই চারপাশে নিচে চোখ বুলিয়ে নেয় প্রাচী। তবে ঘুটঘুটে অন্ধকার হওয়ায় তেমন কোনো লাভ হয়নি। পেছনে ফিরে রুমের দিকে প্রবেশ করবে এমন সময় কিছু একটা পায়ের স্পর্শ পেতেই থমকে দাঁড়ায় সে। ভ্রু কুচকে হাঁটু গেড়ে নিচে বসতেই সিলভার রঙের একটা ছোট্ট রিং চোখে পড়ে প্রাচীর। সন্ধিহান হয়ে রিংটা তুলে নেয় সে। দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে এটা কোনো ছেলের হাতের রিং, কেননা এর ডিজাইনটাই একটু অদ্ভুত ধরনের, যা সচরাচর কোথাও দেখা যায় না। রিংটা হাতে তুললেও মনে এক প্রকার ভয় জেগে বসেছে প্রাচীর। এটা তো নিশ্চিত যে কেউ তো এসেছিল আমার রুমে, কিন্তু কে সে? রুমে এসেই ব্যালকনির দরজা লাগিয়ে দেয় প্রাচী। নভেম্বরের শেষের দিকে হওয়ায় এমনিতেই বেশ ঠান্ডা পড়েছে। তাছাড়া একটু আগে ঘটে যাওয়া ঘটনা তাকে বেশ চিন্তিত করে তুলেছে। মিনিট পাঁচেক বাদেই ফজরের আজানের ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই নড়ে চড়ে বসে প্রাচী। বিয়েবাড়ির বিশাল আয়োজন আর অন্যদিকে অজানা আগন্তুকের চিন্তায় সে রাতে চোখে আর ঘুম জড়ো হলো না প্রাচীর। পরদিন সকালে হোসেন বাড়িতে সকাল থেকেই চারপাশে মেহমান দিয়ে গমগম করছে। বিয়েবাড়ির লোকজনদের মাঝে প্রাচীও ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন কাজে। আর একটু পরেই বরপক্ষ রওনা দিবে কনেপক্ষের বাড়ির উদ্দেশ্যে। সব আয়োজন শেষে রুমে তৈরি হওয়ার জন্য প্রবেশ করে প্রাচী। বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চা কাচ্চাদের তৈরি করার দায়িত্ব পড়ে প্রাচীর ওপর, যার জন্য অনেকটা সময় পার হয়ে যায়। ডার্ক ব্লু রঙের শাড়ি, হাতে মুঠো ভর্তি ব্লু রঙের কাচের চুড়ি, মুখে ভারী মেকআপের আবরণ, চুলগুলো স্ট্রেট করে ছেড়ে দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচিগুলো ঠিক করছিল এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে মাথা তুলে তাকায় প্রাচী। ভ্রুযুগল কিঞ্চিত কুচকে পা বাড়ায় দরজার দিকে। দরজা খুলতেই অপর পাশে দাঁড়িয়ে থাকা আকাশের ওপর চোখ পড়ে সিরাতের। কি ব্যাপার আকাশ, তুই এখানে? কিছু লাগবে? স্বাভাবিক গলায় বলে ওঠে প্রাচী। আকাশ তাড়া দিতে প্রাচী গিয়ে টেবিলের ওপর ফোনটা নিতে যাবে, তখনই চোখ পড়ে টেবিলের ওপর থাকা আংটিটার উপর। এক পলক তাকিয়ে ফোনটা হাতে তুলে নেয় সে। অতঃপর পা বাড়ায় বাইরের দিকে। বাসার সামনেই পরপর চারটে গাড়ি দাঁড় করানো। জেবা বেগম, আনোয়ার হোসেন সহ বাড়ির সব সদস্যরা এক গাড়িতে বসেছেন। বাকি দুই গাড়িতে পর্যায়ক্রমে বর ওরফে ইশরাক আর বাড়ির মাঝবয়সী বাচ্চারা বসেছে। আর একটি মাত্রই গাড়ি ফাঁকা রয়েছে। প্রাচী তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে ফাঁকা সিট খুঁজতেই সামনে থাকা গাড়ি থেকে আনোয়ার সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। কি ব্যাপার প্রাচী, দাঁড়িয়ে আছো কেন? শীঘ্রই সমুদ্রের সাথে গিয়ে পেছনের গাড়িতে বসে পড়ো। বাড়ির বড়রাও সবাই যার মতো বসে পড়েছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আনোয়ার সাহেবের কথা শুনে হাসি মাখা মুখটা মুহূর্তেই চুপসে গেল প্রাচীর। এক প্রকার বাধ্য হয়ে গোমরা মুখে গুটি গুটি পায়ে গাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভেতরে এক কোণে বসে থাকা সমুদ্রের ওপর নজর পড়ে প্রাচীর। যতই বলি এই লোকটার কাছ থেকে দূরে দূরে থাকবো, কিন্তু না কোনোভাবে ঘুরে ফিরে এই লোকটার সাথেই দেখা হয়ে যায়। একেই বলে নসিব। প্রাচী, তোর নসিবে মনে হয় এই বিরক্তিকর লোকটার সাথেই বারবার দেখা হবে।
ভালো লাগে না আর। মনে মনে বিড়বিড় করে ওঠে প্রাচী। এক্সকিউজ মি, গাড়ির সামনে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসো। এমনিতেই তোমার জন্য প্রচুর লেট হয়ে গিয়েছে, না হলে পরে দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের বিয়েটাই না দেরি হয়ে যায়। ইডিয়েট একটা। ফোনের স্ক্রিনের উপর চোখ রেখে গম্ভীর হয়ে বলে ওঠে সমুদ্র। এদিকে সমুদ্রের বলা প্রতিটা কথা যেন শরীরে সূচের মতো বিঁধে প্রাচীর। রাগে ক্ষোভে শাড়ির আঁচল গুটিয়ে নিয়ে গাড়িতে বসে পড়ে সে। কিছুক্ষণ পর আকাশ এসে গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়তেই গাড়ি চলা শুরু করে তার নিজস্ব গতিতে। অনেকটা দূর হয়, বেশ খানিকটা সময় কেটে যায়। বাড়ির অপর প্রান্তের সিটে বসে থাকা সমুদ্রের দিকে মাঝে মধ্যে আর চোখে তাকায় প্রাচী। তবে কয়েক বছরে সে এটা ভালো করেই বুঝেছে, অন্য সবার সামনে হাসি খুশি থাকলেও তার সামনে মুখ যেন রাজ্যের গাম্ভীর্যতা নেমে আসে। প্রাচী যখন সমুদ্রকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত, সমুদ্রের দৃষ্টি তখন ফোনের স্ক্রিনে স্থির। নিশ্চয়ই সো কল্ড গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে, অথচ এদিকে আমার কোনো দোষ না করলেও ননস্টপ বকবকানি শুনতে হয় তার কাছ থেকে। কেন যে আবারও দেখা হতে হলো এই লোকটার সাথে? 4টা বছর তো খুব ভালোভাবেই কেটেছিল, এখন যে কয়েকদিন বেরিতে থাকবে ততদিনই কোনো না কোনোভাবে ওনার সামনে পড়তে হবে। বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট দুটো প্রসারিত করেই বিড়বিড় করে প্রাচী। আকাশ পেছনের দিকে ফিরে কথাটা বলতেই বাইরে থেকে দৃষ্টি সরিয়ে নিল প্রাচী। চোখ গরম করে তাকাতেই আকাশ জিভ কেটে সামনে তাকায় আকাশ। এদিকে সবটাই সরু চোখে পর্যবেক্ষণ করে নেয় সমুদ্র। চোখে চশমা থাকা সত্ত্বেও তার আড়ালে চোখ দুটোতে লুকিয়ে আছে কিছু অজানা, কিছুটা রহস্য। লাল টুকটুকে রঙে বধূ সেজে বসেছে ফিহা। আজ এতটা বছর, এতটা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তার ভালোবাসার মানুষটি ওরফে ইশরাককে নিজের করে পেতে চলেছে সে। ফিহা, পুরো নাম প্রিয়াশা আহমেদ ফিহা। বাবা মা আর ছোট বোনকে নিয়ে তার পরিবার। আর ইশরাক, সে তো তার কল্পনাময় পৃথিবী। দু পরিবারের মতামতে আজ তার প্রিয় ব্যক্তিটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে ফিহা। কাজী সাহেবের সামনেই মাথা নতজানু করে বসে আছে ফিহা। তার ঠিক অপর পাশেই বরবেশে বসে আছে ইশরাক। বলুন মা, আলহামদুলিল্লাহ কবুল। প্রথমে নিজের মাঝে হালকা জড়তা কাজ করলেও পরক্ষণেই বড়দের কথায় মাথা নতজানু অবস্থায় ফিহা বলে ওঠে কবুল। অতপর দুজন ভালোবাসার মানুষ বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। সারাদিনের ধকলে শরীর বেশ ক্লান্ত হয়ে এসেছে প্রাচীর। রুমের সব ডেকোরেশন চেক করে বের হতেই সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সমুদ্রের উপর নজর পড়ে তার। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সমুদ্র। সমুদ্রের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে প্রাচী। এদিকে সমুদ্র বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফোনে কথা বলায় ব্যস্ত। অন্ধকার আকাশের মাঝে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। তার মাঝে পূর্ণ থালার মতো চাঁদও ফুটে উঠেছে স্পষ্ট। ক্লান্ত শরীরে বিছানায় হেলান দিয়ে বসেছিল প্রাচী। চোখে ক্লান্তি আর ঘুমের ছাপ। হুট করে কাঁচা ভাঙার আওয়াজ শুনেই ঘুম থেকে ধরফড় করে উঠে পড়ে প্রাচী। ভীত চোখে তড়িঘড়ি করে পাশের সুইচ অন করে লাইট জ্বালিয়ে দিতেই মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোর ওপর নজর পড়ে তার। ব্যালকনির কাচের দরজা নিচ থেকে খানিকটা গোল হয়ে ভেঙে গিয়েছে। কে করতে পারে এমনটা, আর কিসের জন্যই বা এত কিছু ভেবে অতি সন্তর্পণে খাট থেকে নিচে নেমে পড়ে প্রাচী। পুরো রুমে চোখ বুলিয়ে নিতেই টেবিলের কোণায় মোড়ানো কাগজ দেখতেই ভ্রু কুঁচকে নেয় সে। ধীর পায়ে এগিয়ে কাগজটা হাতে নিতেই ভেতরে একটা মাঝারি আকারের পাথর দেখতে পায় সে। সন্ধিহান চোখে কাগজটার দিকে তাকায় প্রাচী। কাগজে কালো রঙের কালি দিয়ে লেখা হয়েছে কিছু। ভালো করে লেখাগুলো পড়তেই পুরো শরীর হিম হয়ে আসে প্রাচী। বিস্ফোরিত চোখে কাগজটার দিকে একবার তাকিয়ে আবার ব্যালকনির দিকে তাকায় প্রাচী। ওই চোখ জোড়ায় কি এমন মায়া আছে বলো তো মায়াবতী? ইচ্ছে হয় খুব করে ডুবে যাই সেই চোখের গভীরতায়। কিন্তু কি বলো তো, যতই সময় পার হচ্ছে ততই তুমি নামক নেশা আরও তীব্র হচ্ছে। তবে যে নেশায় আমি আসক্ত, সে নেশায় অন্য কাউকে আসক্ত হতে দিতে পারি বলো? তুমি শুধুমাত্র আমার নেশা, শুধুই আমার।
এই নেশার দিকে যে হাত বাড়াবে তাকেই নিঃশেষ হয়ে যেতে হবে, আর সেটা যে কেউই হোক না কেন, এটাই তোমার জন্য আমার লাস্ট ওয়ার্নিং জানেমান। সো বি কেয়ারফুল মায়াবতী। ইতি, তোমার সাইকো লাভার। কাগজে গুটি গুটি অক্ষরে লেখা কথাগুলো পড়তে পুরো শরীর হিম হয়ে আসে প্রাচীর। এটা কি আদৌ কোনো প্রেম চিরকুট, নাকি ইনডাইরেক্টলি ওয়ার্নিং চিরকুট? কপাল থেকে দুশ্চিন্তার ঘাম বেয়ে পড়ছে তার, হাত দুটো থরথর করে কাঁপছে। কিসের ওয়ার্নিং? অজানা আগন্তুক সম্পর্কে কোনো কিছুই মাথায় ঢুকছে না প্রাচীর। ভয়ার্ত দৃষ্টিতে একবার চিঠিতে চোখ বুলিয়ে পরক্ষণে পাশে ব্যালকনির দিকে তাকায় সে। কোথাও কারো উপস্থিতি নেই। এতদিন বিষয়টাকে খুব একটা পাত্তা না দিলেও অজানা ব্যক্তিটি সম্পর্কে তার কৌতূহল আর আশঙ্কা দিনকে দিন বেড়ে চলেছে। চিঠিটা টেবিলের উপর রেখেই মেঝেতে চড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলোকে পরিষ্কার করে নেয় প্রাচী। তবে পরশু রাতের মতো আজও তার চোখে ঘুম জড়ো হবে না, এটা সে নিশ্চিত। বিয়ের পর প্রথম দিন বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে কাটিয়ে দিচ্ছে ফিহা। তার এবং ইশরাকের রিসিপশনের অনুষ্ঠান হিসেবে নানা ধরনের আয়োজন করা হয়েছে। পরিবার, আত্মীয় স্বজন সবার সহযোগিতায় নিজের ভেতরে থাকা অস্বস্তি খানিকটা কমে গিয়েছে। এদিকে সকাল থেকে প্রাচীও সবার সাথে টুকটাক কাজ করে যাচ্ছে, তবে মুখে তেমন একটা হাসি নেই বললেই চলে। কপালে দুশ্চিন্তার ভাঁজ। অনেকক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করতেই জেবা বেগম হালকা কপাল কুঁচকে নেন। ব্যাপার প্রাচী, এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? কিছু হয়েছে? চিন্তিত গলায় বলে উঠলেন জেবা বেগম। এত করে হালকা নড়ে চড়ে বসে প্রাচী। কই মা, কি হবে? কিছু হয়নি তো। মাথাটা সকাল থেকেই একটু ধরেছে, তাই। ও আর কিছু না। তাহলে সমস্যা কোথায়? রিসিপশনের অনুষ্ঠান হতে হতে এখনো বিকেল, এখনো তো অনেক সময় বাকি আছে। তুই উপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নে, আর আয়োজনও তো প্রায় শেষের দিকে। দেয়ালে থাকা ঝুলন্ত গড়িটার দিকে তাকিয়ে বলে ওঠেন জেবা বেগম। প্রাচীও মায়ের কথার প্রত্যুত্তরে কিছু বলে না, কেননা আসলেই তার রেস্ট দরকার। জেবা বেগমের কথায় হাতে থাকা ফুলের ঝুড়ি পাশে রেখে উঠে দাঁড়ালো সে। রুমের বাইরে বের হওয়ার জন্য পা বাড়াবে, এমন সময় হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে ইশরাক। ইশরাকের চোখ মুখ জুড়ে এক প্রকার অস্থিরতা। ব্যাপার ইশরাক, তুই এখানে কি করছিস? আর এভাবে দৌড়ে হাঁপিয়ে গেছিস কেন? কিছু হয়েছে? কি হয়নি তাই বলো। হসপিটাল থেকে ফোন এসেছে। কাল সন্ধ্যায় যেই ছেলেটা বিয়েতে প্রাচীর সাথে বাজে ব্যবহার করেছিল, সে ছেলেটাকে কেউ খুব বাজেভাবে মেরেছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। আইসিইউতে ভর্তি করা হয়েছে সকালেই। ইশরাকের কথা শুনে প্রাচী হতভম্ব। বাকি সবারও এক দশা। ইশরাকের কথায় কাল রাতের সেই অজানা আগন্তুকের কথা মনে পড়ে যায় তার। চিঠিতে লেখা প্রতিটা কথাই যেন এখন খোলাসা হয়ে গিয়েছে প্রাচীর কাছে। গতকাল সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানের মাঝে পানির তৃষ্ণায় ক্লিষ্ট হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় প্রাচী। বিয়ে বাড়িতে সবার দৃষ্টি আর লক্ষ্য বরকনের দিকেই ছিল। রান্নাঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরে কারো অপ্রীতিকর স্পষ্ট পিচ সংলগ্ন ছুঁয়ে দিতেই আটকে ওঠে প্রাচী। তড়িৎ গতিতে পেছনের দিকে ফিরতে অচেনা একটা ছেলের মুখশ্রী ভেসে আসে তার চোখে। ছিটকে অনেকখানি পেছনে সরে যায় সে। ছেলেটির মুখে বিশ্রী হাসির রেখা। কে আপনি? এখানে কি করছেন? আর এসব কেমন অসভ্যতামি? কপট রাগ দেখিয়ে বলে ওঠে প্রাচী। তবুও সামনে থাকা ছেলেটির মাঝে কোনো রূপান্তর নেই। ছেলেটি ধীর পায়ে এগোতে এগোতে বাজে ভঙ্গিমায় বলে ওঠে, বিয়েবাড়িতে এমন সুন্দরী একটা পাখি পেলে সেটাকে কি আর ছাড়া যায় বলো? আর এমনিতেও অনেক দিন হয়ে গেছে কোনো পাখি শিকার করতে পারিনি। আজকে এমন একটা সুযোগ পেয়েও কিভাবে হাতছাড়া করি বলো সুন্দরী? ছেলেটির কথার মর্মার্থ বুঝতে পেরেই পুরো শরীর ঘিন ঘিন করে ওঠে প্রাচীর। দেখুন, ভালোই ভালোই বলছি, আমার রাস্তা ছেড়ে দিন, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে ডাক দিব। ঘৃণ্য দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে শাসিয়ে বলে প্রাচী। তাই নাকি? তা কাকে ডাকবি? ডাক দেখি। আজ এই বিয়েবাড়িতে তোর আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছাবে না। বলেই বাঁকা হেসে প্রাচীর দিকে ছেলেটি হাত এগোতে নিলেই কোনো বলিষ্ঠ পুরুষালী হাত খপ করে ধরে ফেলে। প্রাচীও হালকা ভরকে যায়, কিন্তু পরক্ষণেই পাশে সমুদ্রকে দেখতে পেয়ে স্বস্তি ফিরে আসে শরীরে। সমুদ্র রক্তচক্ষু নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে কিছু না বলেই মুখ বরাবর একটা সজোরে ঘুষি মেরে দেয়। ফলস্বরূপ ছেলেটি রান্নাঘরের দরজায় ছিটকে পড়ে।
এরূপ ধস্তাধস্তির এক পর্যায়ে ইশরাক সহ দুই পরিবারের বড় সদস্যরাও সেখানে উপস্থিত হয়। প্রাচীও সুযোগ পেয়েই দৌড়ে যায় জেবা বেগমের কাছে। সবার উপস্থিতিতেই ছেলেটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আহত অবস্থায় ছেলেটিকে নিয়ে তার পরিবারের লোকজন বেরিয়ে পড়ে নিঃশব্দে। গতকাল সন্ধ্যার ঘটনায় ডুবে যায় প্রাচী। কিন্তু ছেলেটাকে কে এত বাজেভাবে মেরেছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছিস? জেবা বেগমের করা প্রশ্নে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে প্রাচী। সেও কৌতূহল নিয়ে ইশরাকের প্রতি উত্তরের অপেক্ষা করতে থাকে। না, সেই লোকটার খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ নাকি তদন্ত চালাচ্ছে। তবে যেই হোক, এই কাজ করুক না কেন, সমাজের কিটগুলোর সাথে এমন হওয়াটাই দরকার। ব্যস্ত হয়ে বলে ওঠে ইশরাক। এভাবেই টুকটাক আলোচনার মধ্য দিয়েই কেটে যায় আরও কিছুক্ষণ। তবে প্রাচীর মনে দুদণ্ড শান্তি নেই। কিছুক্ষণ বাদেই ঘড়ির দিকে তাকিয়ে চুপটি করে বের হয়ে পড়ে কক্ষ থেকে প্রাচী। সন্ধ্যায় ফিহার এবং ইশরাকের উভয়ের পরিবারের লোকজনই উপস্থিত হোসেন ভিলার হলরুমে। রিসিপশনের অনুষ্ঠান উপলক্ষে ফিহা আর ইশরাক দুজনেই ম্যাচিং করে কালো রঙের লেহেঙ্গা পরা আর শেরওয়ানি পরানো হয়েছে। দুজন কাপলকেই বেশ সুন্দর লাগছে। হলরুমে যেখানে স্টেজের মতো সাজানো হয়েছে সেখানে একপাশে ইশরাক বসে রয়েছে। তার ঠিক পাশেই সমুদ্র সহ বেশ কয়েকজন হাসি তামাশা করছে ইশরাকের সাথে। সমুদ্রের পরনে ব্লু রঙে পাঞ্জাবি, হাতা ফোল্ড করা কনুই পর্যন্ত, চোখে সবসময়ের মতো থাকা গোল ফ্রেমের চশমাতে সব মিলিয়ে আকর্ষণীয় লাগছে। বড়রাও এক কোণে দাঁড়িয়ে গেস্টদের স্বাগতম জানাচ্ছে। সবার দৃষ্টি বরাবরের মতোই হোসেন বাড়ির নতুন বউয়ের অর্থাৎ ফিহার ওপর। অ্যাটেনশন প্লিজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকের মতো এত সুন্দর একটা সন্ধ্যায় এমন নীরবতা পালন করলে হয় নাকি? ছোটোখাটো পারফরম্যান্স তো হওয়া উচিত, তাই না? এখন আমাদের মাঝে পারফরম্যান্স করবে আমাদের নিউ কাপল ইশরাক অ্যান্ড ফিহা, আর সেখানেই গান গাইবে আমাদের মাঝে উপস্থিত জুনায়েদা আবরাম সমুদ্র। হুট করেই হলরুমের মাঝখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে ওঠে সাদাত ওরফে ইশরাক আর সমুদ্রের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। সাদাতের কথায় আশেপাশের উপস্থিত সবাই হাততালি দিয়ে ওঠে। এদিকে হঠাৎ সাদাতের এমন আবদারে ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামনে নেয় সমুদ্র। এত বছর পর আবারও সমুদ্রের কণ্ঠ শুনতে পারবে ভেবে আনমনে হেসে দেয় প্রাচী। 4-5 বছর আগে যখন খুব ছোট ছিল তখন দু একবার সমুদ্রের কণ্ঠস্বর শুনতে পেয়েছে সে, তাও সৌভাগ্যক্রমে লুকিয়ে। তার ভাবনার মাঝে স্পিকার থেকে মোহনীয় কণ্ঠস্বর ভেসে আসে। नूर जहां और नूर मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी ही खातिर लो 100 जन्म में, चाहे हो जो भी भला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं, ये जीवन क्या अगर मांगे तू, मेरी जान नजर कर दूं, तेरा मेरा है प्यार अमर।